জামায়াতের জনপ্রিয়তা একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। চোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিরের। জনসংযোগের সরব প্রার্থীরা ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হয়ে উঠবে জামায়াত, বললেন মির্জা ফখরুল। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা চলছে। এজলাসে 8 আসামি। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সংকট সমাধানে হয়নি মতৈক্য। আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দাড়িপাল্লার জনপ্রিয়তা দেখে মাথা খারাপ হয়ে গেছে একটি দলের। নওগাঁয় নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছিল তারা ধরা পড়েছে। এরপরও একটি দলের নেতাকর্মীরা এ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। আহ্বান জানান দুর্নীতিবাজদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার। ডাক্তার শফিকুর রহমান জানান, নির্বাচিত হলে শিক্ষিত জাতি তৈরিতে কাজ করবে তাদের দল। কৃষির রাজধানী করা হবে উত্তরাঞ্চলকে। আমাদের অঙ্গীকার, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতে দিব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সাথে আমাদের কোনো আপোষ রফা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। চাঁপাই এক আসনটার নাম কি? এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে? এটা শিবগঞ্জ হবে ইনশাআল্লাহ। এখানকার ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাইলে বলুন শিবগঞ্জ ইনশাআল্লাহ। এই শিবগঞ্জে ইসলামের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। এই জায়গায় শক্ত করে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে জুড়ে শুয়ে আরো জুড়ে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা দাড়িপাল্লা ইনশাআল্লাহ বিজয়মালা। 12 তারিখ দাড়িপাল্লা মাশাআল্লাহ। এবার চাপার 2 এটা মাত্র বুলাহান মাশাআল্লাহ। এখানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তাকে চিনেন? সরি ডক্টর মিজানুর রহমান, তাকে চিনেন? মায়া লাগে, মায়া লাগে দেখতে। তাইলে বলেন, জুড়ে বলেন প্রতীক আছে কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে শুয়ে কাঁপিয়ে দাও আকাশ বাতাস। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে অক্টোজোট ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চাপাই 3। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ক্ষমতায় গেলে অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে জোর দেবে বিএনপি। যুক্তরাষ্ট্রের সাময়িক ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নয়াদিল্লির সাংবাদিক শাহাদাত স্বাধীনের সাথে কথোপকথনটি বুধবার প্রকাশিত হয়। এতে 12 ফেব্রুয়ারির নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন তারেক রহমান। দাবি করেন, বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। আগে রাজনৈতিক কর্মসূচি শুধু দলীয় নেতাকর্মীর মধ্যে সীমিত ছিল, এখন সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। সাক্ষাৎকারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে 5টি বিশেষ সেবার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
জামায়াতের এক প্রার্থীর আচরণ প্রমাণ করে ক্ষমতায় গেলে তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানান উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকার। এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমার মনে হয় এলাকা ঢোকরা ভুলে দেন নাই। আসেন আমরা সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বে দানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করতে সাহায্য করি। দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো। ঢাকার বিভিন্ন আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই চলে যাব ঢাকা ৩ আসনে, যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, কোন প্রার্থী আছেন নির্বাচনী প্রচারণায়, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের কোনো অভিযোগ রয়েছে কিনা? সারিকা, ঢাকা ২ সংসদীয় আসনে আছি। আপনি জানেন ঢাকা ২ সংসদীয় আসন কেরানীগঞ্জের এক অংশ, সাভারের এক অংশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু এলাকা জুড়ে এই সংসদীয় আসন। আমি এখানে প্রচার প্রচারণার বেশ জোরে সোরে চলছে। আমি যদি আপনাকে কিছু ছবি দেখাই, আপনি জেনে থাকবেন এই এলাকার আসলে বিএনপির মনোনীত প্রার্থী যিনি আছেন আমানুল্লাহ আমান, এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক জামায়াতের প্রার্থী, তিনি মূলত এখন প্রচারণা চালাচ্ছেন। আপনি আজকে বিএনপির যে প্রার্থী আছে 3:30টার পর তার একটি বড় অনুষ্ঠান থাকার কারণে আজকে দিন এলাকায় ঘুরে ঘুরে যে ক্যাম্পেইনটা করে থাকে সেই ক্যাম্পেইন আজকে করছেন না। আমরা জামায়াতের প্রার্থী নিয়ে আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিস্টার হক, একটু কথা বলতাম আপনার সাথে। আপনার আসলে এই এলাকা তো ঢাকার কাছেই এলাকা এবং অনেক অপরিকল্পিত একটি এলাকা বলা হয়ে থাকে, এখানকার অনেক কিছু। আপনার কি প্রতিশ্রুতি ভোটারদের কাছে দিচ্ছেন এবং কি ধরনের আশ্বাস দিচ্ছেন, ভোটাররা কেমন রেসপন্স করছে? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি ঢাকা ২ আসনের নির্বাচনের প্রার্থী হয়েছি একটা কারণে। এই এলাকা 54 বছর ধরে জিম্মি হয়ে আছে, 54 বছর ধরে রাজনীতিবিদদের কাছে জিম্মি। আর সেই রাজনীতিবিদ যারা ছিল অদ্যাবধি প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, 100% দুর্নীতিগ্রস্ত। তারা এমন কোন অপরাধ নাই, খুন থেকে শুরু করে খুন থেকে শুরু করে ব্যাংক মানি লন্ডারিং থেকে শুরু করে জায়গা জমি দখল করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী তো একজন সিনিয়র পলিটিশিয়ান, আপনি আসলে কতটুকু আশাবাদী আপনার জয়ের বিষয়ে? দেখেন, ওই পলিটিশিয়ানের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, হোয়াট হি হ্যাজ ডান। উনি নিজের সম্পদের এখন হিসাব দিতে পারবেন না যদি আদালতে নিয়ে যাই। উনি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন কেরানীগঞ্জকে কেন্দ্র করে। আমি দাঁড়িয়েছে সমস্ত দুর্নীতি আমি নির্মূল করবো কেরানীগঞ্জ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম মোহাম্মদ আব্দুল হক, যিনি জামায়াতের প্রার্থী হয়ে ঢাকা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে দিনভর আসনের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার প্রচারণা চলছে। নানা ধরনের প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। খুব বেশি সময় নেই নির্বাচনের, তারা কিন্তু বেশ জোরে সোরে সকাল থেকেই দিনভর নানা জায়গায় প্রচার প্রচারণার কাজ চালাবেন। সারিকা, স্যার ধন্যবাদ আপনাকে। ঢাকা ৪ আসন থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি জুরাইনে আছেন, শেষ সময় প্রার্থীরা নিশ্চয়ই ব্যস্ত সময় পার করছে। ভোটারদের কি প্রতিক্রিয়া, তারা কোনো প্রত্যাশার কথা জানাচ্ছে কিনা? ঢাকা ৪ আসনে টোটাল প্রার্থী সংখ্যা ৮জন এবং এই ৮জনই যেহেতু একেবারে নির্বাচনের শেষ সময় এবং অল্প কয়েকদিন পরেই নির্বাচন এবং প্রচারণার সময় একেবারে সামান্য কয়েকদিন, ২ থেকে ৩ দিন বাকি রয়েছে। এবং এই অল্প কয়েকদিন হাতে রেখেই প্রার্থীরা যারা ভোটার রয়েছেন তাদের দূর করে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের যে এখানকার এলাকা নিয়ে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো ভোটারদের কাছে কাছে তারা বলছেন। এবং এর পাশাপাশি যে প্রার্থীগুলো রয়েছে একে অপরের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ইতিমধ্যে তারা দেওয়া শুরু করেছে। বিশেষ করে জামাত ইসলামের প্রার্থী তিনি সকালবেলায় একটি অভিযোগ তুলেছেন যে তাদের নারী প্রার্থী যারা রয়েছে, নারী ভোটার যারা রয়েছে তাদের উপরে যে হেনস্থার অভিযোগ তিনি তুলেছেন। এবং এর পাশাপাশি বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনি বলেছেন যে অভিযোগ ভিত্তিহীন। এই যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি যারা ভোটার তাদের কাছে কাছে যাওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ ভোটারদের কাছে কাছে যাওয়ার যে প্রত্যয়, সেটি কিন্তু রয়েছে। এবং তারা যাচ্ছেন নানাবিধ তাদের কাছে প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। এবং এর পাশাপাশি ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পক্ষ থেকে বলছেন
যে যারাই ঢাকা 4 আসনকে নিয়ে কাজ করবে, জনমানুষের জন্য কাজ করবে, এখানকার যে 5 আগস্টের পরের যে চাঁদাবাজি এবং আগের যে চাঁদাবাজি নির্মূলে যারা কাজ করবে এবং জনমানুষের জন্য এখানকার গ্যাস সংকট রয়েছে, রাস্তাঘাটের খুবই অবস্থা বেহাল দশা রয়েছে, গ্যাস সংকট সহ এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে তাদেরকে মূলত তারা ভোট দেবে এমনটি বলছেন। এবং এর পাশাপাশি যেহেতু প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু নির্বাচিত হলে তারা কি ধরনের কাজ করবেন জনমানুষ। দর্শক, ঢাকা 3 এবং 4 আসন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। জুলাই গণঅভ্যুত্থানের দিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করছেন, যা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। এরই মধ্যে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেপ্তার 8 আসামিকে। গেল রোববার মামলাটি কার্যতালিকায় এলে রায়ের জন্য আজকের দিন ঠিক করেন আদালত। অভিযোগে বলা হয় 2024 সালের 5 আগস্ট আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ। ছয় মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বলছিলাম বাংলাদেশ টেলিভিশন যা সরাসরি সম্প্রচার করছে। আমরা চলে যাব সেখানে। That the end of justice demand the imposition of sentence of death upon the condemned accused such and such. বাকিটা অনারেবল চেয়ারম্যান স্যার একটা বাকিটা পড়ে শোনাবেন। Last part of the judgment in English, and I suppose that many of us present here may not understand the language. Therefore, I have summarized the entire part of the judgment which I am going to deliver before you in Bengali. This will be given to you at the conclusion of my submission. Now, before that, I read from the judgment itself, which may not be understandable to many of you. Therefore, I have got this one. You will understand everything, not in the language of Bangla. Accused number 1 is Muhammad Saiful Islam, former member of parliament, Dhaka 19, son of late Al-Haj Muhammad Sirajul Islam, and so and so. His mother is Umme Kulsum. দর্শক, 6 মরদেহ পোড়ানোর মামলার রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে যার সরাসরি সম্প্রচার চলছে, আমরা যুক্ত ছিলাম সেখানে। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে আজও অচল চট্টগ্রাম বন্দর। আন্দোলনকারীদের সাথে আলোচনায় সেখানে গেছেন নৌ উপদেষ্টা এম শাখাত হোসেন। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শ্রমিক কর্মচারীদের, নৌ উপদেষ্টাও সেখানে গিয়েছেন, কি আলোচনা হয়েছে জানা গেল কিনা এবং কোনো সিদ্ধান্তের কথা কি জানিয়েছেন সেখানে? সারিকা, এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত কিন্তু আসলে আসেনি। নৌ উপদেষ্টা এর মধ্যে কথা বলেছেন বন্দর ভবনে, বন্দর কর্তৃপক্ষ এবং যে ইন্টেলিজেন্সগুলো রয়েছে, যে সব সংস্থাগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছেন। কথা বলে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসতে পারেনি, যেহেতু তারা শ্রমিকদের সাথে এখনো কথা বলেনি। কিছুক্ষণ আগে তিনি এই বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি বের হয়ে গেছেন। তিনি বের হওয়ার সময় আমাদেরকে যেটি বলেছেন যে আমরা শ্রমিকদের সাথে আসলে কথা বলবো, তারপরে হয়তো একটা তিনি আশাবাদী যে এই যে সমস্যা যেটা চলছে সেটি সমাধানের জন্য,
যেহেতু বড় ধরনের ক্ষতি হচ্ছে, তিনি আসলে বলছেন দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে এবং ভোগ্যপণ্য, অনেকগুলো ভোগ্যপণ্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সেখানে আটকে আছে, সামনে রমজান, সব মিলে এক ধরনের বড় ধরনের ক্ষতি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। তো যেটি আসলে খুব দ্রুত সমাধান করা উচিত বলে তিনি আসলে মনে করছেন এবং সেক্ষেত্রে যারা শ্রমিকরা রয়েছেন তাদের কাছে সহযোগিতা চেয়েছেন। তবে তিনি শ্রমিকদের সাথে এখনো বসেননি। তিনি যেটি বলেছেন শ্রমিকদের সাথে তারা, শ্রমিক নেতাদের সাথে তারা আসলে বসবেন বোট ক্লাবে। তবে শ্রমিক নেতারা যেটি বলছেন যে তিনি তাদের সাথে বসার কথা বলেছিলেন সেটি বন্দর ভবনে, বোট ক্লাবে আবার যে সেখানে যেতে অস্বীকৃত করছেন শ্রমিক নেতারা। তারা বলছেন সেখানে নয়, তাদের এখানে যারা শ্রমিকরা রয়েছেন শ্রমিকদের সাথে এখানে তারা আসলে কথা বলবেন। শ্রমিক প্রতিনিধি যাদের সাথে কথা বলার কথা, তারা হয়তো কথা বলার কথা, তাদের সাথে কথা বলবেন, তবে সেটি বন্দর ভবনে বা বন্দর এরিয়া এখানে বলবেন। বোট ক্লাবে যাওয়া তারা আসলে অস্বীকৃতি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে শ্রমিকরা যেখানে আছেন তারা সেখানে আসলে কথা বলতে চান। তো এর মধ্যে এখনো কোনো ফলপ্রসূ কোনো আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা আসলে যেটি অপেক্ষা করছি যে কোনো একটি ফলপ্রসূ এখানে আলোচনা হবে, অর্থাৎ ভোট ক্লাবের হোক বা যেখানে হোক শ্রমিকরা সেখানে বসবেন, কথা বলবেন এবং এটা একটি আশু যে সুরাহা, সেই সুরাহাটি আসলে দ্রুত এখান থেকে হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে আজও অচল চট্টগ্রাম বন্দর, আমরা সবশেষ খবর জানছিলাম। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, সাথেই থাকবেন। দর্শক, পঞ্চগড়ে নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রাক প্রস্তুতি মহড়া চলছে। অংশ নিয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আরো খবর জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। হোসেন রায়হান, চলছে প্রাক প্রস্তুতি মহড়া, সেনাবাহিনী তো রয়েছে, আর কোন কোন সংস্থা রয়েছে, কয়টা নাগাদ চলবে এই মহড়া, সেখানকার সার্বিক খবরাখবর আমাদের জানাবেন। সারিকা, শুভকামনা আপনাকে। আমি এখন অবস্থান করছি পঞ্চগড় জেলার একটি নির্বাচনী এলাকায়, সেটি হচ্ছে পঞ্চগড় 2 আসন, দেবীগঞ্জ এবং বোদা। আজকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার যে বলয় তৈরি হয়েছে সেটির একটি মহড়া এখানে হবে। সেজন্য অলরেডি সেনাবাহিনীর পক্ষ থেকে দেবীগঞ্জের স্টেডিয়াম মাঠে প্রস্তুতি চলছে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আজকে 66 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে তাদের তত্ত্বাবধানে এই দেবীগঞ্জের এই স্টেডিয়াম মাঠে কিন্তু সেনাবাহিনীর একটি মহড়া হবে, যেটি আপনার প্রশাসন এবং বেসরকারি প্রশাসন এবং নির্বাচন কমিশনের জন্যই কিন্তু আজকের এই প্রস্তুতি সভা। এখানে সেনা কমান্ডের বিভিন্ন অফিসাররা, তারা বিভিন্ন গ্রুপ থেকে তারা সরাসরি হেলিকপ্টার থেকে নেমে তারা মহড়ার যে বিষয়বস্তু সেগুলো জানাবে এবং এটি কিন্তু একটি মডেল হিসাবে কাজ করবে। এইটিকে কেন্দ্র করে কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। তো আমি ইতিমধ্যে সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আমাদের মহড়া আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই মাঠে জিওসি এসে এই মহড়ায় অংশগ্রহণ করবে। সারিকা, এই ছিল পঞ্চগড়ের দেবীগঞ্জের মাঠ থেকে নির্বাচনী প্রস্তুতির মহড়া সর্বশেষ পরিস্থিতি। হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড়ে নির্বাচনী আইন শৃঙ্খলা প্রস্তুতির প্রাক প্রস্তুতি মহড়া চলছে, আমরা সেখান থেকে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী, আমরা জানছিলাম বিস্তারিত। অনুকরণীয় নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী। ঢাকার বিমান ঘাঁটি বাসারে ব্রিফিংয়ে কথা বলেছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানান, প্রথমবার সেনাবাহিনীর সাথে ভোটের মাঠে কাজ করবেন তারা। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে দায়িত্ব পালন করবেন 3730 জন সদস্য। বাহিনীর সদস্যদের নির্দেশ দেন নির্বাচনে পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ দায়িত্ব পালনের। বলেন, কারো ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতেই পারে, কিন্তু সেটি যেন কোনোভাবেই প্রকাশ না পায়। সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত, আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব।